চল ওই এরকম ভিড় আরে কি বন্ধুরা কি ভাবছেন? তবে আপনারা যেটা ভাবছেন সেই দৃশ্য কিন্তু এটা একদমই নয়। হ্যাঁ বন্ধুরা, এই দৃশ্যটা হচ্ছে বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গল থেকে পলায়ন আমাদের ফুপুমণি বা পিসিমণির দুধেলা গাই। এবার আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আগে কিছু মানুষ জয় শ্রীরাম শুনলেই খেপে যেত, এখন তাদের কি বললে খেপে যাবে? এখন ওদের দেখলেই হ্যাপি এসআইআর বলতে হবে। মানে আমি এখানে কথা বলতে চলেছি আমাদের বেঙ্গলের ভেতরে যে এখন এসআইআর চলছে, আর এই এসআইআর করতে গিয়ে বর্তমান সময়ে আমাদের ফুপুমণি বা পিসিমণি যে সমস্ত দুধেলা গাই ছিল, যাদের কাছে কোনো অ্যাকচুয়ালি বৈধ কাগজপত্র নেই, তারাই এখন এই ওয়েস্ট বেঙ্গল থেকে পালিয়ে যাচ্ছে এইভাবে। একবার ভাবুন, জাস্ট এখানেই এই অবস্থা হয়ে গেছে। যদি প্রপারলি ভাবে সবকিছু সঠিকভাবে কাজ কাম করা হয় এই এসআইআর এর মাধ্যমে, তাহলে ভাবুন তো ওয়েস্ট বেঙ্গলটা কতটা ডাস্টবিন মুক্ত হবে। বড় ভাই আর এ তো জানে আমি জানি এই দুধেলা গাইদের দেখে আমার ফুপুমণির কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। আপনারা দুধেলা গাইদের দেখছেন, ফুপুমণির কষ্টটা দেখবেন না? ফুপুমণির কষ্টটা একবার দেখে নিন। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম। তবু তোমার জন্য মনের দুয়ার খোলা আজে রাখবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। চল এই ওইটিতে লোক পরে বেশি। শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। সুখে থেকো, ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো। লোক কয়জন? 30 জন উড়ান চল চল চল। সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো। বন্ধুরা ভাবুন তো, বেঙ্গলে যদি এসআইআরটা একবার সঠিকভাবে হয়, তাহলে মনে হয় বেঙ্গলের অর্ধেক জঞ্জাল কিন্তু একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কি বলেন? আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। চলুন বন্ধুরা এবার দেখে নিই এসআইআর কে নিয়ে বাংলাদেশ থেকে আসা মতুয়াদের পাগলামি বা তারা কি বলে। आइए देखते हैं बैठन मजा आएगा। আপনাকে বলছি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, প্রথমে নয় আমরা শুনি, তারপরে নয় আপনার এই ভিডিওটা মোদি আর অমিত শাহর কাছে পাঠিয়ে দেবো। একটা ভোট যদি কাটা যায়, বাংলা থেকে একটা ভোট আপনাকে নিতে দেব না, দেব না, দেব না। আচ্ছা প্রয়োজনে রক্ত দেওয়া প্রথম আমি দেওয়া। আচ্ছা আধার কার্ড অবৈধ হয় তাহলে মোদি অবৈধ। প্লিজ ये अच्छा যদি রেশন কার্ড অবৈধ হয়, যদি ভোটার কার্ড অবৈধ হয়, অমিত শাহ অবৈধ। प्लीज ये अच्छा এই অবৈধের কথা নিয়ে আমরা মতুয়ারা সময় নষ্ট করি না। তাই নাকি? তোমরা কোথায় ছিলে সেটা মনে হয় ভুলে গেছো। কাশ এই আজকের এই জোশটা যদি বাংলাদেশে দেখাতে পারতে, তাহলে তোমরা মনে হয় আজকের দিনে আর উদ্বাস্ত হতে না। আমরা যেখানে ছিলাম, আছি, থাকবো। একটা ভোট যদি কাটা যায়, মোদিকে আর কৈফিয়ত দিতে হবে। একবার জাস্ট ভাবুন কি দিনকাল এলো মাইরি। হিন্দুরা হিন্দুদের ঘরে থেকে হিন্দুদের তাড়ানোর জন্য ব্যবস্থা করছে, অথচ মুসলিমরা, বাইরের মুসলিমরা তাদের মুসলিমদেরকে ভারতে ঢোকানোর জন্য লাগাতার চেষ্টা করছে। এই হচ্ছে আজকের দিনে দুটো রিলিজনের মেন পার্থক্য। এবার আপনারাই বুঝতে পারছেন যে আমরা খাল কেটে কুমির ডেকেছি, না অতিথি ডেকেছি, না আমাদের ভাইদের ডেকেছি। কি বলবেন বলুন? বাংলার বুকে মতুয়ারা কি করতে পারে? তোমরা বালটা ফেলাইতে পারো। তোমরা যদি এই জোশটা বাংলাদেশে দেখাইতে পারতে, তাহলে আর কাঠমোল্লাদের শোধন খেয়ে এই ভারতের বুকে আসা লাগতো না, আর ভারতের বুকে এসে এরকম টাইপের ভারত বিরোধী কথা বলা লাগতো না। প্রয়োজনে দিল্লি যাবে, মোদিকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ার করে দিলাম। আপনি বন্ধুরা
আমার মনে হচ্ছে এই কাকিমাটা নিশ্চয় ডবল ডবল লক্ষ্মীর ভান্ডার পায়, নয়তো মাথার তার কাটা আছে। এসআই এনআরসি আমি জানি না নরেন্দ্র মোদী অমিত শাহ কোন প্ল্যানে আজকে বাংলার বুকে ঢুকতে চাইছেন। একজন মানুষ হলে এই কাজ করতে পারতেন না, কেননা তারা যখন আধার কার্ড রেশন কার্ড গ্রহণ করেনি তার ভিত্তিতে তিনি মোদী বসে আছেন মন্ত্রিত্ব দখল করে। যদি আধার কার্ড অবৈধ হয় তাহলে মোদী অবৈধ। তা মাসি, আপনাদের কাছে জানতে ইচ্ছে করে যে আপনারা যখন বাংলাদেশে ছিলেন তাহলে কি আপনারা সেখানে অবৈধ হিসাবে ছিলেন, যে আপনাদের ওই জন্য কাঠমোল্লারা চোদন দিয়ে এই পারে পাঠাই দিয়েছে? যদি রেশন কার্ড অবৈধ হয়, যদি ভোটার কার্ড অবৈধ হয়, অমিত শাহ অবৈধ। এই অবৈধের কথা নিয়ে আমরা মতুয়ারা সময় নষ্ট করি না। আমরা যেখানে ছিলাম আছি থাকবো। একটা ভোট যদি কাটা যায় মোদীকে আর কৈফিয়ত দিতে হবে বাংলার বুকে। মতুয়ারা কি করতে পারে? প্রয়োজনে দিল্লি যাবে। মোদীকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ার করে দিলাম, আপনি আর একবার শুনুন। আপনাকে 3 মাস আগে একবার বার্তা দিয়েছি, আপনি আর একবার কান খুলে শুনুন। মাসি, আপনাদের তো দেখছি অনেক ক্ষমতা, ওই জন্য তো বাংলাদেশ থেকে এক কাপড়ে পালাই আইছেন। কি আপনাদের কি ওই বাংলাদেশে ধান, জমি, থাকনের জায়গা, মন্দির, আপনাদের দেশের ওই সংখ্যা বা সংখ্যালঘুদের সংখ্যা কি কম ছিল? আপনারা যদি এতই বীরত্ব দেখাতে পারতেন তাহলে আপনাদের ওই বাংলাদেশ থেকে নিজের মাতৃভূমি ফেলা ওই কাঠমোল্লাদের ঠাপ খায়া আপনাদের আর ভারতে আয়া লাগতো না। আপনাদের কতটা ক্ষমতা আমরা দেখা লইছি অনেক আগে। আমার আধার কার্ড ভোটার কার্ড যদি অবৈধ হয়, আপনি নরেন্দ্র মোদী অবৈধ। আমরা মতুয়ারা বাঙালের বাংলায় যারা আছে কেউ আপনাকে মানেনি, মানবেন না। আপনার শান্তনু আমাদের ব্যবহার করেছে কেন? টাকা নিয়ে মতুয়া কার্ড, হিন্দুত্ব কার্ড দিয়েছে। আজকে তিনি কি বলছেন? যদি ভোট কাটা যায় পরে আমি ভোট তুলে দেব। উনি কাটাতে পারবেন, উনি তুলে দিতে পারবেন না। মাসি, লক্ষ্মীর ভান্ডার ডবল ডবল পেয়ে আর এই ফুপুর চটি চাটতে চাটতে মনে হয় জিভের তলায় হয়ে গেছে, মাথার তারও কাইটা গেছে। একবার আপনি বলছেন যে বলেছে যে এসআইআর থেকে ভোটের নাম কাটা গেলে আবার তুলে দেবে, আবার আপনি ওই মুখে বলছেন যে তুলে দিবেন না। একবার শুনুন ভিডিও ক্লিপটা, আবারও রিভাইজ করছি। আজকে তিনি কি বলছেন? যদি ভোট কাটা যায় পরে আমি ভোট তুলে দেব। পিসির মনে হয় তারটা সত্যি কেটে গেছে, সরি মাসির মনে হয় তারটা সত্যি কেটে গেছে। যাই হোক, আমাদের ভারতে এসে দিল্লিতে গিয়ে মোদী আর অমিত শাহের কাছে রক্ত দিতে হবে না। বেশি কিছু না, আপনি আবারও পাকিস্তান নয়তো বাংলাদেশে ফিরে যান, সেখানে গিয়ে আপনার কাপড়টা খুলে দেবেন, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, নো প্রবলেম। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাই আমরা ভোট কাটতেও দেবো না, তুলতেও দেবো না। আমরা যেখানে আছি সেখানেই থাকবো। আমাদের এইটাই দাবি। আমাদের সাধারণ মানুষকে নিয়ে কেন বিজেপি খেলা করছেন? আপনি একবার খেলবেন আর একবার নাচাবেন। আপনি কি ভাবিছেন আপনি কেন্দ্রমন্ত্রী হতে পারেন? ঠাকুরবাড়ির লোক, আপনাকে সসম্মানে প্রণাম জানাই ঠাকুরবাড়ির লোক হিসেবে, কিন্তু রাজনৈতিকের কাছে আপনি একটা জিরো। আপনি টাকা কামাচ্ছেন সেই মতুয়াদের কাছ থেকে। মাসি, আপনার যদি আপনার মতুয়া সম্প্রদায়কে নিয়ে এতই চিন্তা, এতই মাথা ব্যথা, এতই যদি রক্ত দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এক কাজ করুন না, আমাদের বেঙ্গলের মমতা ফুপুর শাড়ির আঁচল থেকে বেরিয়ে আপনি আপনার বাংলাদেশে গিয়ে সেখানে গিয়ে চিল্লিয়ে আপনার হিন্দুত্ববাদ নিয়ে বা আপনার মতুয়াকে নিয়ে কোনো কথা কেন বলছেন না? আর আপনি সেই দিনই বা কোথায় ছিলেন? সেই দিনই বা কেন মমতা ফুপুর শাড়ির আঁচল থেকে বেরিয়ে বাংলাদেশে আপনার যখন মতুয়া সম্প্রদায় বা সনাতনীদের প্রতি অত্যাচার হচ্ছিল, সেই দিন আপনি কোথায় ছিলেন? আমি এখনো পর্যন্ত একটা জিনিস বুঝতে পারছি না, আপনার কি কোনো মেয়ের দুধেলা গাইদের সঙ্গে বিয়ে দিয়েছেন যে আপনার এই দেশ থেকে আপনার জামাই ওই দেশে চলে গেলে আপনার বুকে ব্যথা লাগবে? আপনাদের তো বলেছে আপনাদের বের করা হবে না, তাহলে আপনার ভয়টা কোথায়? নিশ্চয় হয় আপনি আপনার দুধেলা গাইদের সাথে কোনো সম্পর্ক আছে, নয়তো আপনার মেয়ের কোনো দুধেলা গায়ের সাথে বিয়ে দিয়েছেন, মানে জামাই করেছেন। বন্ধুরা, আপনারা কি বলেন? তাই আপনাকে একটা কথাই বলবো, সতর্ক হয়ে যান। আর কাউকে বিভ্রান্ত করে আপনি টাকা এইভাবে
করবেন না। আপনি যে ক্যাম্প খুলেছেন ঠাকুর বাড়িতে, ক্যাম্প উঠায় নিন। কেন আমি পাগলা নিচ্ছেন বাংলার মানুষের কাছ থেকে? আপনি আজকে বার্তা শুনে যান। একজন সাধারণ মতুয়া ইলা পাগলি নরেন্দ্র মোদী, আপনাকে বলছি, একটা ভোট যদি কাটা যায় বাংলা থেকে, একটা ভোট আপনাকে নিতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে রক্ত দেওয়া প্রথম আমি দেব, কিন্তু আমার বাংলার মানুষকে চোখের জল ফেলতে দেব না। না মাসি, আপনাকে রক্তও দিতে হবে না, চোখের জলও ফেলতে হবে না। আপনি সোজা বাংলাদেশ নয়তো পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে আপনার কাপড়টা খুলে দিন, বাকিটা ওরাই ঠিক করে দেবে, মানে কাঠমোল্লারাই ঠিক করে দেবে। না আপনাকে চোখের জল ফেলতে হবে, আর না আপনাকে রক্ত ঝরাতে হবে। আমার কথা বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজপাতা। মতুয়াদের চোখের জল ফেলবে না। আজকে আপনি শুনে নিন, জয় হরিবল, গৌর হরিবল। আপনাকে বলছি, দিল্লিতে অবৈধ ভোট নিয়ে মন্ত্রিত্ব থেকে নেমে আসুন। আধার কার্ড, ভোটার কার্ড গ্রহণ করবেন, তবে বৈধভাবে চেয়ারে বসবেন। নরেন্দ্র মোদী আপনাকে বললাম, অমিত শাহ আপনাকে বললাম। বন্ধুরা, এটাকে নিয়ে ছোট্ট আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা মন দিয়ে শুনবেন, যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন তো আশা করি ভালো লাগবে। আসলে বন্ধুরা, একটা লোক ছিল বা ভদ্র লোক ছিল, যার কাজ হচ্ছে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা। মানে সব জায়গায় কিন্তু সে বিনা টিকিটে যা আশা করতো। হ্যাঁ, আসলে সে দাদার অভ্যাসটা ছিল ট্রেনে বিনা টিকিটে ওঠা। তো সেই কবে থেকে অভ্যাসটা চালু হয়েছে, সে কিন্তু এই অভ্যাসের কারণে কখনো ধরাও পড়েনি, তাই সাহসও বেড়ে গিয়েছিল তার খুব। এখন তো অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে কোনো সিটে গিয়ে আরাম করে বসে পড়তেন। কেউ কিছু বললে তার সাথে তর্কাতর্কি শুরু করে দিত, প্রয়োজনে হাতাহাতিতেও কিন্তু পিছপা হতো না সেই ব্যক্তিটা। এইভাবে দিন দিন তার সাহস এতটাই বেড়ে চলল, সেটা বলার উপরে। একদিন গিয়ে উঠলো শীত তাপ নিয়ন্ত্রিত বগিতে, তাও আবার বিনা টিকিটে। একজন ভদ্রলোকের সিটে গিয়ে গা এলিয়ে বসলো ওই ব্যক্তিটা। ভদ্রলোক সিট ছেড়ে দিতে বললো ওনাকে, আর সেখান থেকে শুরু হলো কাণ্ড। প্রথমে কথা কাটাকাটি, তারপরে হুমকি, শেষমেশ তো মারামারিতেও নামতে চাইলেন সেই ব্যক্তিটা। ভদ্রলোক আর সহ্য করতে না পেরে সরাসরি পুলিশের কাছে ফোন করলেন। পুলিশ আসলো, কিন্তু ভাই সাহেবের তখনও হতভম্বি করছে না, বরং তিনি এটাই বোঝাতে চাইছে উনি ঠিক। এর মধ্যে টিকিট পরীক্ষক এসে সেখানে হাজির। সবাইকে চুপ করিয়ে সোজা ভাই সাহেবকে জিজ্ঞাসা করলেন, টিকিট কোথায় আপনার? উত্তরে ভাই সাহেব কেবল ধমকে উঠলেন, টিকিট কেন দেখাবো আপনাকে? তোমরা তখন কোথায় ছিলে? যখন আমি প্ল্যাটফর্মে ঢুকলাম তখন তো কেউ থামাওনি আমাকে। আমি ট্রেনে উঠলাম, সিটে বসলাম, তখন তো কেউ কিছু বলনি তোমরা আমাকে। এখন হঠাৎ এই লোকটা গন্ডগোল করছে আর তোমরা সবাই একজোট হয়ে ওর পক্ষ নিচ্ছ। আমার কাছে টাকা নেই, তাই এই ট্রেনে যেতে হবে আমাকে। চাইলে এখন আমাকে ট্রেন থেকে ফেলে দাও। আর এটাই কি ইনসাফ হলো? আমাকে আগে নোটিশ দাও। আমি তো বছরের পর বছর ধরে বিনা টিকিটে যাতায়াত করছি, তখন তো তোমরা কিছুই বলছিলে না আমাকে। এখন হঠাৎ একটা লোক প্রতিবাদ করলো আর তোমরা ফাইন আর গ্রেপ্তার কথা বলছো আমাকে। এটা তো পরিষ্কার পক্ষপাতিত্ব। এই বলে শুরু হয়ে গেল আসল নাটক ওই ব্যক্তিটার। 2-4 জন আরো বিনা টিকিটের যাত্রী জুটে গেল ওনার পক্ষে। শুরু হয়ে গেল শোরগোল। এই ট্রেনের আমরা বছরের পর বছর বিনা টিকিটে চলছি, এটাকে আমাদের ঘর বাড়ির মতো ব্যবহার করছি। আমাদের পরিশ্রমে এই ট্রেন চলছে, আমাদের পূর্বপুরুষদের ঘাম ও রক্ত আছে এই ট্রেনের রেল লাইনে। আর তোমরা কেবল টিকিটধারীদের সিট দিচ্ছ, এটা অন্যায়। সিট দিতে হলে সবাইকে দিতে হবে, কেবল টিকিটধারীদের নয়। তোমরা গরিবদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছো, এটা গরিবদের প্রতি চরম অবিচার। এমন সময়ে কয়েকজন ছোটখাটো রাজনৈতিক নেতাও এসে পড়ল। তারা বলল, আমরা এমন আইন আনবো যাতে আগে বিনা টিকিট যাত্রীদের সব সিট বরাদ্দ হবে। যদি কিছু সিট অবশিষ্ট থাকে তবেই টিকিটধারীদের বসতে পারবে। রেল কর্তৃপক্ষ ইচ্ছা করে টিকিটধারী আর বিনা টিকিট যাত্রীদের মধ্যে বিভেদ তৈরি করছে। আমরা এই বিভেদ আগুন লাগতে দেব না। এইদিকে পুলিশ আর টিকিট পরীক্ষক দাঁড়িয়ে ভাবছে, আমরা আবার কি ভুল করলাম? আমরা কি ভুল করে ফাইন আর এদেরকে গ্রেপ্তারের কথা বলেছিলাম? আজকে দিন শেষে যেন এক নতুন ন্যারেটিভ গড়ে তোলা হচ্ছে। বলুন তো বন্ধুরা, এরা কারা? এতক্ষণে যে কথাগুলো বুঝলাম, এখানে বিনা টিকিটধারী ব্যক্তিটা কারা, এখানে কোন পলিটিক্যালের কথা বলছি, যে এখানে
টিকিটধারীদের থেকে যারা টিকিট কাটবে না তাদেরকে আগে সিট দেওয়া হবে। আর এখানে আমি কার কথা বলেছি সেটা নিশ্চয়ই আপনাদের কাছে জলের মতো পরিষ্কার, কেননা সবকিছু ডিটেলসে বলতে গেলে এক শ্রেণীর মানুষের আবার গায়ে লাগে। তো যেটাই হোক যাই হোক, আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাকিটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, আশা করি আমার এই গল্পটা শুনে অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপোসের জন্য, তাই এই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, আর এর উপর যদি আপনাদের কোনো মতামত থাকে এর জন্য অবশ্যই আপনাদের দেখুন কমেন্ট সেকশন খোলা আছে, চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। তবে এতটুকু রিকোয়েস্ট অবশ্যই করব, আপনারা কমেন্ট করতে না পেলে প্লিজ একটা লাইক দেবেন, কারণ আপনার ছোট লাইক কমেন্ট আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের কমেডি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।